কমপক্ষে একবারের জন্য হলেও জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন যায় বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বৈঠকে জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় ৩১টির মধ্যে ২৬টি দল পিআরের পক্ষে বলে দাবি করেন মোহাম্মদ তাহের। জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলির এই মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি। পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করেই কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫। মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার রাজধানী মতিঝিলে এফবিসিসিআই ভবনে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার নিয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে এফবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরিচিতি বাড়ানো এবং দেশের অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতার বহিঃপ্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। অন্যদিকে মেলায় ভারতের অংশগ্রহণ না করার বিষয় নিয়ে দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের সংগঠন সার্ক সিসিআই এর সেক্রেটারি জেনারেল জুলফিকার আলী ভাট বলেন, একটি দেশ অংশগ্রহণ না করলে মেলা সফল হবে না এটা বলার কোনো সুযোগ নেই। যে লক্ষ্যকে উদ্দেশ্যকে সামনে রেখে এটা করছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এশিয়ার ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্কের আরও দৃঢ়করণ। দ্বিতীয়টা হচ্ছে যে বাজার সম্পর্কিত নতুন জ্ঞান এবং তথ্য পাওয়া যাবে তা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়া। তৃতীয়ত হচ্ছে সরকারি বেসরকারি খাতের মধ্যে আলোচনার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যটা কিভাবে আমরা আরো বৃদ্ধি করতে পারি তার কার্যকর কলা কৌশল নির্ধারণ। We have invited India. I don't know what was the reason that initially they were interested to participate in the trade fair, but unfortunately till last moment they have backed out. The success of the trade fair is that there is a leading company from Bangladesh as well, from Pakistan as well. They are first time company coming from Afghanistan as well. So these all enterprises are there, and I hope the people will definitely, local people will visit them, and they will enjoy the best brands from South Asian countries. নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি। নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচির অভিযোগ। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন যায় জামায়াত। ৩১টির মধ্যে ২৬টি দল পিআর এর পক্ষে, দাবি মোহাম্মদ তাহেরের। পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষা
পরীক্ষামূলকভাবে পিয়ার সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরীতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের সমমর্যাদা নিশ্চিতের আহ্বান। বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও, আদালতের রিট, জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুরে আন্দোলন স্থগিত। এবং যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি শুরু করল ওয়ালটন, ব্যবহৃত হবে অত্যাধুনিক স্বয়ংক্রিয় গানশট শনাক্তের কাজ। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছেন এই শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ চায় না বিএনপি, এমন চর্চা ভয়ঙ্কর বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। পিআর পদ্ধতি নিয়ে জামায়াত সহ কয়েকটি দলের কর্মসূচির সমালোচনা করে তারা বলেন, আলোচনার টেবিলে থাকা বিষয় আন্দোলন যৌক্তিক নয়, এই বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। প্রতিবেশী দেশের ইন্ধনে নির্বাচন বানচালে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। কয়েক মাস ধরেই জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি জানিয়ে আসছে জামাত ইসলামী সহ কয়েকটি দল। সবশেষ যুগপৎ আন্দোলনে নেমেছে তারা। এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্যপথে রাজপথে আন্দোলনের যৌক্তিকতা নেই। বিএনপি কোথাও পিআর চায় না বলেও স্পষ্ট করেন তিনি। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধেরও বিপক্ষে বিএনপি। এটি ভয়ঙ্কর চর্চা হবে বলে সতর্ক করেন সালাউদ্দিন আহমদ। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত শক্তির সঙ্গে আতাত করে নানা কর্মসূচি দিচ্ছে জামাত সহ কয়েকটি দল। এতে প্রতিবেশী দেশের ইন্ধন থাকতে পারে বলেও মনে করছেন তিনি। যারা এখন পিআর এর পক্ষে ওকালতি করছে তারা উপলব্ধি করতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, অতীতেও দেয়নি, ভবিষ্যতে দিবে না। সুতরাং তারা এই নির্বাচনটি বিঘ্নিত করার জন্য আমাদের পাশের দেশ থেকে এই ষড়যন্ত্র করা হচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলার কথাও জানান বিএনপির এই নীতি নির্ধারকরা। পরবর্তী নির্বাচনে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কমপক্ষে একবারের জন্য হলেও জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন যায় বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বৈঠকে জাতীয় নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় 31টির মধ্যে 26টি দল পিআরের পক্ষে বলে দাবি করেন মোহাম্মদ তাহের। জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলগুলির এই মানসিকতা পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি। পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করেই কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত আনার দাবি জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীকাল আনুষ্ঠানিক সাক্ষ্য দেবেন তিনি। মঙ্গলবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য এবং জেরা শেষ হয়। সাক্ষ্যে তিনি বলেন, গেল 17 বছরে সব পদোন্নতি হয়েছে দলীয় আনুগত্যে, যোগ্যতার অনুসারে নয়। পুলিশের ডিআইজি থেকে ওপরের পদে নিজের পছন্দ মতো পদোন্নতি দিতেন শেখ হাসিনা। পলাতক ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তিও দাবি করেন মাহমুদুর রহমান। সাবরিনা মজুমদারের একটি রিপোর্ট।
মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন জুলাই আগস্টের গণহত্যা মামলার সবশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। তবে আরেক তারকা সাক্ষী মাহমুদুর রহমানের জেরা শেষ না হয় তার সাক্ষ্য নেওয়া যায়নি। বিচারে শেখ হাসিনা দণ্ডিত হলে তাকে ফেরানোর জোর দাবি জানান নাহিদ। সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই। তার দাবি পরবর্তী নির্বাচিত সরকার যেন এই বিচার প্রক্রিয়া চালু রাখে। ফ্যাসিস্ট আমলের অপকর্মে বিচার যেসব আদালতে চলছে সবগুলোর নিষ্পত্তিও চান নাহিদ। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যাযজ্ঞের পর বিশ্বজুড়ে রব উঠে নেভার এগেইন। ঠিক তেমনি শেখ হাসিনার স্বৈরশাসন যেন কোনোদিন না ফিরে এমন প্রত্যাশা সবার। নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয়। বলেন, শেখ হাসিনার 17 বছরের সরকারি সব পদোন্নতি হয়েছে দলীয় আনুগত্যে। যে শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। এদিকে রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরু হবে কিনা বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের সমান মর্যাদা এবং সব মতের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে যান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। শুভেচ্ছা জানাচ্ছি। মঙ্গলবার বেলা 11টায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি দেখতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রস্তুতির খোঁজ খবর নেয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। শারদীয় দুর্গাপূজার সময় জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকবেন জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। আগে থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম, আবার সুযোগ খুলে পরবর্তীতে আরেকদিন আসবো। জাতিকে একটি অটুট পরিবারের মতো দাঁড় করানোই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, তালিকা করে দিয়েছে আমার প্রাপ্য কি। কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন, আমি নাগরিক, আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে। ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলোতে বড় সুবিধা হয় না। নানা কথার মার পেছে এদিক ওদিক করে ফেলে, এইটাতে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা। নিজেরা বিভক্ত হয়ে গেলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যেতে হবে বলে শঙ্কা জানান প্রধান উপদেষ্টা। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। নিজেরা বিভক্ত হয়ে গেলে, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে গেলাম। আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বাগেরহাটে সংসদীয় 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিটও করা হয়েছে। এদিকে প্রশাসনের আশ্বাসে ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছেন স্থানীয়রা। সহকর্মীদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন শামীম হোসেন। মঙ্গলবার সকাল 9:30টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট। এ সময় কর্মকর্তা কর্মচারীদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়নি। জেলার 4টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে তাদের। যদি কোনো কারণে আমাদের শুনানি আমাদের পক্ষে না আসে, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি। গত সেই 30শে জুলাই সংবাদ শোনার সাথে সাথে আমরা আমাদের এই হরতাল অবরোধ কর্মসূচি শুরু করেছিলাম। ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা এই আইনি প্রক্রিয়ায় আমাদের সমাধান হবে। যদি না হয় আমরা আরও কঠিন কর্মসূচিতে যাব। এখনও সরকার থেকে এমন কোনো বা সিইসি থেকে এমন কোনো আশ্বাস আমরা পাইনি, যার কারণে আমরা আইনি প্রক্রিয়া যেতে বাধ্য হয়েছি। আমরা আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি ফিরিয়ে পাব। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে হওয়া অবরোধ প্রশাসনের আশ্বাসে শনিবার পর্যন্ত স্থগিত করেছে স্থানীয়রা। তবে শনিবারের মধ্যে দাবি আদায় না হলে আন্দোলন আরো তীব্র করার হুঁশিয়ারি দেন তারা। যে 21 তারিখ পর্যন্ত আমরা এই আন্দোলনকে অব্যাহত রাখব এবং স্থগিত রাখব, এবং সেই 21 তারিখে স্থগিত রাখা পর্যন্ত জনগণ যাতে জনগণের যান মাল এবং রাস্তাঘাটে চলাচলের যত অসুবিধা নয়, সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। এর আগে গেল সোমবার অবরোধের মিছিল নিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও ভাঙ্গা থানা কমপ্লেক্সে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। বিশেষ করে এই প্রক্রিয়াটি এখন হচ্ছে হাইকোর্টে একটি রিট আছে, মহামান্য হাইকোর্টে, সেই রিটের নিষ্পত্তি হবে এবং 21 তারিখে হিয়ারিং আছে। আর পাশাপাশি আমরা বলতে চাই যে এই ভাঙ্গাটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা। 21টি জেলা এটার সাথে কানেক্টিভিটি আছে, তো মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখবো। দ্রুত সংসদীয় আসন পুনর্বিন্যাস করে সমস্যার যথাযথ সমাধান টানবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রার্থীরা জানান, ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এ থেকে নির্বাচন কমিশন জানায়, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেটে 306 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী রয়েছেন। প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা গতকালকেও আচরণবিধির মধ্যে 10টার মধ্যে আমরা প্রচারণা শেষ করেছি এবং আজকে সকালে প্রচারণা শুরু করেছি। আমরা ব্যালট নাম্বার পাওয়ার পর আমাদের প্যানেলের যারা আছে তারা নিজের পকেট থেকে হাত খরচের টাকা থেকে 500, 1000 যে যত টাকা পেরেছে দিয়ে আমরা সেই টাকাটা জড়ো করে নিয়ে প্রেসে গেছি। প্রেসে যে আমাদের লিফলেটের কাজগুলো করেছি। রাকসুকে কেন্দ্র করে কেউ কোনো রকম কোনো যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন ফৌজদারি কার্যবিধির আন্ডারে। সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করতে দেখা যায় প্রার্থীদের, আর শিক্ষার্থীদের মাঝে এখনই বইছে নির্বাচনী আমেজ। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। দীর্ঘ 36 বছর পর আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকালকে জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবারে প্রার্থী তালিকা ঘোষণা করব, খসড়া ডাটা।
আর এই প্রার্থীদের বিষয়ে আমাদের আগামী সপ্তাহে যাচাই বাছাই হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার। মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন মঙ্গলবার আর বুধবার জমা দেওয়ার শেষ দিন। যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার 20 সেপ্টেম্বর আর 21 তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ডাকসু জাকসুর মতো যে কোনো ঘটনা এড়াতে নানা ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। একসাথে না রেখে যদি আগেই যদি সেপারেট করে রাখি, স্টুডেন্টদের দ্বারাই যদি আমরা আলাদা করে দিই, তাহলে কি হবে, আমাদের পরে সর্টিং এর যে সময়টা সেটা আমরা মিনিমাইজ করতে পারবো। এইভাবে আমরা সময়টাকে, অভিজ্ঞতাটাকে এবং পরিকল্পনাকে সাজাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন চাকসু নির্বাচন শুধু ভোটের আয়োজন নয়, বরং গণতান্ত্রিক চর্চার একটি বড় সুযোগ। মানে আসলে কোনো রাজনৈতিক মতাদর্শে গেলেই যে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বা স্বতন্ত্র হিসেবে বেশি, এরকম কোনো কিছু নেই। নির্বাচনের পর ইনশাল্লাহ হলের পিছনে যে আপনার পার্কিং স্ট্যান্ডে এটা আশা করি হলের স্যারকে বলে আমরা হারবেও এটা সম্পূর্ণ করতে পারবো। ফর্ম তুলেছি, ফর্ম তোলার পর এ পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা বাধের সম্মুখীন এখনো হয়নি। এখন পর্যন্ত 250 জন মনোনয়নপত্র নিলেও কোনো প্যানেল ঘোষণা করা হয়নি। ফ্যাকাল্টি ভবনগুলোর পাশাপাশি শিল্পী রশিদ চৌধুরী হলেও হবে ভোট কেন্দ্র। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। কাতারে ইসরায়েলি হামলা অপ্রত্যাশিত এবং বেআইনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরব ইসলামিক সামিটে অংশ নিয়ে দেশে ফিরে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মুক্তা মাহমুদের একটি প্রতিবেদন। সম্প্রতি কাতারের ওপর ইসরায়েলি হামলার বিষয়ে আলোচনার জন্য দেশটির রাজধানী দোহায় আরব ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সামিটে অংশ নেওয়ার শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, সামিটের মূল উদ্দেশ্যই ছিল ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান নেয়া। সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয় বলেও জানান তিনি। হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল যুদ্ধ বন্ধ করার জন্য, শেষ করার জন্য, কিছু শর্তাবলীর অধীনে। আলোচনা করতে যায় যারা, আলোচকদেরকে মেরে ফেলার চেষ্টা করা, এটা একটা বড়ই অদ্ভুত বিষয়। আসল জিনিসটা হচ্ছে যে ইসরায়েলি এই আক্রমণের নিন্দা করা এবং কাতারের প্রতি সমর্থন, সহমর্মিতা প্রকাশ করা। পরে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন জাতিসংঘের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়েও। আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগও করেনি এ ব্যাপারে, যেটা নর্মালি করা স্বাভাবিক ছিল। ফিলিস্তিন এই নির্বাচনে অনেক পরে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতায় কেউ কারো মুখোমুখি নয় বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজউকে সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকার রাজস্ব ফাঁকি প্রমাণ পাওয়ায় ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আরও জানাচ্ছে ফজলাদিত্য। ক্ষমতার অপব্যবহার, অসৎ আচরণ আর মানি লন্ডারিং, এই 3 অভিযোগেই জড়ালো রাজুকের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারের নাম। দুদক বলছে, দায়িত্ব থাকাকালে জ্ঞাত আয় বহির্ভূত 36 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। পাশাপাশি 57টি ব্যাংক হিসেবে 177 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে সংস্থাটি। 36 কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ভোগ দখলে রাখা এবং নিজ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট 57টি ব্যাংক হিসাবের মাধ্যমে 177 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ
প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিন ডিজিটাল উন্নয়নের নামে ঢাকা সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে 25 কোটি টাকা রাজস্ব ফাঁকির ঘটনায় ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল সহ 6 জনের সম্পৃক্ততা মিলেছে। তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিজিটাল আধুনিকায়নের নামে এলইডি বিল বোর্ড স্থাপনায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারের মোট 25 কোটি 13 লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে 6 জনের নামে আরেকটি মামলার অনুমোদন দিয়েছেন কমিশন। এছাড়া নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলার আসামি হয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ 7 জন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025। মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার রাজধানী মতিঝিলে এফবিসিসিআই ভবনে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার নিয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে এফবিসিসিআই এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলমগীর জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরিচিতি বাড়ানো এবং দেশের অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতার বহিঃপ্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। অন্যদিকে মেলায় ভারতের অংশগ্রহণ না করার বিষয় নিয়ে দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের সংগঠন সার্ক সিসিআই এর সেক্রেটারি জেনারেল জুলফিকার আলী ভাট বলেন, একটি দেশ অংশগ্রহণ না করলে মেলা সফল হবে না এটা বলার কোনো সুযোগ নেই। যে লক্ষ্যকে উদ্দেশ্যকে সামনে রেখে এটা করছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে এশিয়ার ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্কের আরও দৃঢ়করণ। দ্বিতীয়টা হচ্ছে যে বাজার সম্পর্কিত নতুন জ্ঞান এবং তথ্য পাওয়া যাবে তা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়া। তৃতীয়ত হচ্ছে সরকারি বেসরকারি খাতের মধ্যে আলোচনার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যটা কিভাবে আমরা আরো বৃদ্ধি করতে পারি তার কার্যকর কলা কৌশল নির্ধারণ। We have invited India. I don't know what was the reason that initially they were interested to participate in the trade fair, but unfortunately till last moment they have backed out. The success of the trade fair is that there is a leading company from Bangladesh as well, from Pakistan as well. They are first time company coming from Afghanistan as well. So these all enterprises are there, and I hope the people will definitely, local people will visit them, and they will enjoy the best brands from South Asian countries. ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত এবং বুয়েটের রাইজের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি জিপিএইচ ইস্পাত এবং বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রাইজের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ দেশের জ্ঞান ভিত্তিক অর্থনীতি গঠনে সহায়ক হবে এবং ব্রেইন ড্রেইন রোধে ভূমিকা রাখবে। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পখাত এবং সমাজের অন্যান্য অংশের উদ্ভাবকরা তাদের নতুন ধারণা সুরক্ষিত করে প্রোটোটাইপ উন্নয়ন এবং বাণিজ্যিকরণের সুযোগ পাবেন, যা অতিরিক্ত আয় ও সামাজিক স্বীকৃতির পথ খুলে দেবে। অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রাইজের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। ওয়ালটন প্রথমবারের মতো আমেরিকাতে রপ্তানি শুরু করল মাদারবোর্ড পিসিবি এবং পিসিবিএ। সোমবার এই উপলক্ষে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়াব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। প্রথমবারের মতো বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন আমেরিকাতে রপ্তানি শুরু করলো মাদারবোর্ড পিসিবি ও পিসিবিএ। ওয়ালটনের এই মাদারবোর্ড ব্যবহার হবে আমেরিকায় তৈরি অত্যাধুনিক সক্রিয় গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার কাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে।
বিশ্বের 50টিরও বেশি দেশে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করা ওয়ালটন প্রাথমিকভাবে আমেরিকায় উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের অনুকূলে প্রায় 2500 পিসেরও বেশি মাদারবোর্ড রপ্তানি করছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2.5 মিলিয়ন। এছাড়াও বাজারে এসেছে ওয়ালটনের 2 মডেলের পরিবেশ বান্ধব তাকিয়ন ইলেকট্রনিক বাইক। আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং মাত্র 10 থেকে 15 পয়সা খরচে প্রতি কিলোমিটারে চলার সুবিধাযুক্ত ওয়ালটনের নতুন এই বাইকগুলো নগর ও গ্রামীণ জীবনের স্মার্ট ও পরিবেশ বান্ধব যাতায়াতে সঙ্গী হয়ে উঠবে। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।